ক্লাস 12 ইতিহাস পড়েছিলাম তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত অনিয়মিত সাম্রাজ্য। আজকে তার পার্ট 4। আজকে পড়বো ঔপনিবেশিক রাষ্ট্রের অর্থনীতি। দেখো, দ্য ইকোনমি অফ কলোনিয়াল স্টেট। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এদেশের অর্থনীতির উপর প্রবল আঘাত আনে। ব্রিটিশ শাসনে ভারতের কৃষি নির্ভর গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়ে। শিল্প ও বাণিজ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিল্প ধ্বংস হলে বেকার ও কারিগররা জীবিকা নির্বাহের প্রয়োজনে কৃষিকাজে নিয়োজিত হয়ে পড়ে। ঔপনিবেশিক শাসনকালে ভারতের ব্রিটিশ বণিকদের বাণিজ্যের প্রধান দিক ছিল ভারতের কাঁচামাল বিলেতে রপ্তানি করা এবং এই বিলেতে উৎপাদিত শিল্পপণ্য ভারতে আমদানি করা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার কর্মচারীদের বাণিজ্যের ফলে ভারতীয় ব্যবসায়ীদের বাণিজ্যে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া দেশীয় পণ্যের তুলনায় কম দামের বিলেতি পণ্য ভারতের বাজারে ছেয়ে গেলে ভারতের কুটির শিল্প অবলুপ্তির দিকে এগিয়ে যায়। এর ফলে অবশিল্পায়ন ঘটে। ইংরেজের শোষণে ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলি ধ্বংস হয়েছে। এবার দেখো রাজস্ব ব্যবস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1785 খ্রিস্টাব্দে দিল্লির ক্ষমতাহীন মোগল সম্রাট শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি 12 আগস্ট 1785 খ্রিস্টাব্দে স্বাক্ষর করে। দেওয়ানি লাভ। এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাহ আলমের কাছ থেকে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায় ও দেওয়ানি বিচারের অধিকার লাভ করে। এতদিন পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু 1785 খ্রিস্টাব্দের দেওয়ানি লাভের মাধ্যমে কোম্পানি ভারতীয় শাসন ব্যবস্থার সঙ্গে জড়িত হয়ে পড়ে। 2. রাজস্ব ব্যবস্থা সংগঠন। দেওয়ানি লাভের পর কোম্পানি ভারতের রাজস্ব ব্যবস্থা সংগঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ওয়ারেন হেস্টিংস ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থায় চরম অনিয়ম ও বিশৃঙ্খলা লক্ষ্য করেন। দেওয়ানি লাভের পর তিনি প্রথম 5 শালা ও পরে 1 শালা বন্দোবস্ত চালু করেন। পরবর্তীকালে কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্ত চালু করেন। এইসব প্রশ্ন আসে যে 10 শালা বন্দোবস্ত কে চালু করেন, 1 শালা বন্দোবস্ত কে চালু করেন। ঠিক আছে, কর্নওয়ালিস করেন 10 শালা বন্দোবস্ত, মানে 10 সাল ব্যাপী আর কি। এই বন্দোবস্ত পরে চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করেন। দক্ষিণ পশ্চিম ভারতের রাওত ওয়ারি বন্দোবস্ত, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও মধ্য ভারতের কোন কোন অঞ্চলে মহল ওয়ারি বন্দোবস্ত চালু হয়। এবার দেখো ক্লাইভের শাসনকাল। বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ দেওয়ানি লাভ করলে তার উদ্যোগে কোম্পানি পূর্বতন মোগল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থা তখনকার মতো বহাল রাখে। দ্বৈত শাসন। ক্লাইভের আমলে 1785 খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি বা রাজস্বের অধিকার লাভ করার পর বাংলার শাসন ব্যবস্থার দুটি ধারা সৃষ্টি। একদিকে কাগজে কলমে বাংলার নিজামত বা সাধারণ প্রশাসন পরিচালনার দায়িত্ব থাকে বাংলার নবাবের হাতে, অন্যদিকে বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার থাকে বাংলার ইংরেজ কোম্পানির হাতে। এই ব্যবস্থা দ্বৈত শাসন নামে পরিচিত। নায়েব দেওয়ান নিয়োগ। ক্লাইভ দেওয়ানি লাভের পরও বাংলায় পূর্ববর্তী মোগল আমলের ভূমি রাজস্ব ব্যবস্থায় বহাল রাখেন। তিনি মোহাম্মদ রেজা খানকে বাংলার ও সীতাব রায়কে বিহার ও উড়িষ্যার নায়েব নাজিম বা নায়েব দেওয়ান পদে নিযুক্ত করে তাদের হাতে সেখানকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেন। আমিলদার নিয়োগ। নায়েব দেওয়ানরা রাজস্ব আদায়ের উদ্দেশ্যে আমিলদার নামে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করত। যে ব্যক্তি কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দিতেন তিনি আমিলদার হিসেবে নিযুক্ত হতেন। আমিলদাররা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত ও প্রজাপীড়ক হতো, মানে যত বেশি টাকা নেওয়া হতো লোকের কাছে নিয়োগ দিতে পারবে আর কি, তাহলে তারা তো দুর্নীতিগ্রস্ত প্রজাপীড়ক হবেই। তাদের অর্থ লোভের কারণে রাজস্ব আদায় জোর জুলুম অত্যাচার চরমে পৌঁছায়। ডক্টর নরেন্দ্র কৃষ্ণ সিংহ রাজস্ব আদায় তাদের জুলুমের উদাহরণ দিয়ে বলেছেন যে আলীবর্দীর আমলে পূর্ণিয়া জেলা থেকে প্রতি 4 বছর 4 লক্ষ টাকা রাজস্ব আদায় হতো। রেজাকার আমিল সুচেতরাম সেখান থেকে 2 বছরে 25 লক্ষ টাকা রাজস্ব আদায় করেন। ভাবো, 4 লক্ষ টাকা বছরে আর 25 লক্ষ টাকা। ভেরেলেস্টের শাসনকাল। লর্ড ক্লাইভের পরবর্তী গভর্নর ভেরেলেস 1767 থেকে 1769 খ্রিস্টাব্দে রাজস্ব আদায়কারী আমিলদারদের দুর্নীতি অত্যাচার সম্পর্কে সচেতন ছিলেন। সুপারভাইজার নিয়োগ। আমিলদারদের কাজের তদারকি, তাদের ক্ষমতা হ্রাস, বাংলার ভূমি রাজস্ব কৃষি ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য ভেরেলেস কোম্পানির নিম্ন পদস্থ কিছু কর্মচারীকে সুপারভাইজার পদে নিয়োগ করেন। মোহাম্মদ রেজা খা ও আমিলরা সুপারভাইজার নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানালো, কোনো কাজ হয়নি। সুপারভাইজারদের ব্যর্থতা। সুপারভাইজার নিয়োগ করে অবশ্য রাজস্ব ব্যবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি, কারণ বিদেশি এই সুপারভাইজাররা দেশীয় ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে প্রায় কিছুই জানতেন না। তারা দেশীয় ভূমি রাজস্ব ব্যবস্থার চেয়ে গ্রামাঞ্চলে নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের প্রতি তাদের মনোযোগ বেশি ছিল। কাটিয়ারের শাসনকাল। ভেরেলেস্টের পরবর্তী গভর্নর নিযুক্ত হন কাটিয়ার 1769 থেকে 1772 খ্রিস্টাব্দে। আমিলদারি প্রথার অবসান। কাটিয়ার আমিলদারি প্রথা বাতিল করে সুপারভাইজারের সংখ্যা বৃদ্ধি করেন। রাজস্ব নিয়ামক পরিষদ। কাটিয়ার 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদ ও পাটনায় এবং 1771 খ্রিস্টাব্দে কলকাতায় রাজস্ব নিয়ামক পরিষদ গঠন করেন। এর দ্বারা কোম্পানির রাজস্ব সংক্রান্ত সমস্ত ক্ষমতা ধীরে ধীরে নিজের হাতে নিতে শুরু করেন। রেজা খান নানাভাবে নিয়ামক পরিষদ গঠনের উদ্যোগ বন্ধ করার চেষ্টা করলেও সফল হননি। ওয়ারেন হেস্টিংসের শাসনকাল দেখো।
কার্টিয়ারের পরে ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1785 খ্রিস্টাব্দে প্রথমে এপ্রিল 1772 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর ও পরে গভর্নর জেনারেল অক্টোবর 1774 খ্রিস্টাব্দে নিযুক্ত হন। তিনি শাসনভার গ্রহণের পর অতি দ্রুত কতগুলো পদক্ষেপ করেন। দ্বৈত শাসনের অবসান। দায়িত্ব গ্রহণের ফলে হেস্টিংস বাংলার দ্বৈত শাসনের অবসান এপ্রিল 1772 খ্রিস্টাব্দে ঘটান। তার আমলে কোম্পানি প্রত্যক্ষভাবে দেওয়ানি শাসনের অধিকার গ্রহণ করে। কে দ্বৈত শাসন অবসান করেন? ওয়ারেন হেস্টিংস। একটু শর্ট প্রশ্ন আসে। রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রহণ। হেস্টিংস তার সমগ্র শাসনকাল ধরে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালান। তিনি বাংলার রাজস্ব আদায়ের অধিকার সরাসরি কোম্পানির হাতে তুলে নেন। নায়েব দেওয়ান পদের বিলুপ্তি। তিনি নায়েব দেওয়ান রেজা খাঁ ও সীতাব রায়কে পদচ্যুত করে ওই পদ দুটি বিলুপ্ত করেন। কোষাগার স্থানান্তর। তার আমলে মুর্শিদাবাদের সরকারি কোষাগার কলকাতায় স্থানান্তরিত করা হয়। ভূমি বন্দোবস্ত। তিনি রাজস্ব আদায়ের জন্য প্রথমে 5 সালা বন্দোবস্ত এরপর 1 সালা বন্দোবস্ত চালু করেন। 5 সালা পদে তিনি ইজারাদারকে 5 বছরের জমি বন্দোবস্ত দেন। 5 সালা বন্দোবস্ত দেখো। ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সংস্কার সাধন করেন। বন্দোবস্ত প্রবর্তন। রাজস্ব আদায়ের জন্য গভর্নর তার কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে 1782 খ্রিস্টাব্দে 14 ব্যক্তি ভ্রাম্যমাণ কমিটি অফ সার্কিট গঠিত হয়। এই কমিটি জেলায় ঘুরে ইজারাদারদের নিলামে জমি বন্দোবস্ত দেয়। যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণে রাজস্ব দিতে রাজি হয় তাকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়। স্থির হয় জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে ব্যর্থ হলে জমিদারি হারাবেন। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা 5 সালা বন্দোবস্ত 1772 থেকে 1777 খ্রিস্টাব্দে নামে পরিচিত। সংস্কার। হেস্টিংস 5 সালা বন্দোবস্ত চলাকালীন রাজস্ব ব্যবস্থায় নানা সংস্কার কর্মসূচি অব্যাহত রাখেন। কালেক্টরদের দায়িত্ব। সুপারভাইজার নামে কর্মচারীরা ইতিপূর্বে কোম্পানির রাজস্ব সংক্রান্ত বিষয়ে দেখাশোনা করত। হেস্টিংস সুপারভাইজারদের নতুন নামকরণ করেন কালেক্টর। এই কালেক্টররা প্রতিটি জেলায় রাজস্ব আদায়, বিচার ও শাসন পরিচালনার দায়িত্ব পালন করত। রাজস্ব বোর্ড। হেস্টিংস যে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেছিলেন তা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তিনি এই কমিটি বাতিল করে 1773 খ্রিস্টাব্দে রাজস্ব বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। আমিনি কমিশন। হেস্টিংস বাংলা, বিহার ও উড়িষ্যাকে 6টি অংশে বিভক্ত করে প্রতিটি অংশে একটি করে প্রাদেশিক কাউন্সিল গঠন 1773 খ্রিস্টাব্দে করেন। প্রতিটি কাউন্সিলে একজন ভারতীয় দেওয়ান নিয়োগ করেন এবং কালেক্টর পদ তুলে দেন। হেস্টিংস রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 1786 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন। প্রশ্ন আসে, আমিনি কমিশন কবে গঠন হয়, কে গঠন করেন? 1776 খ্রিস্টাব্দে হেস্টিংস গঠন করেন আমিনি কমিশন। কালেক্টর প্রথার পুনঃপ্রবর্তন। আমিন কমিশনের সুপারিশ অনুসারে প্রাদেশিক কাউন্সিলতে অবসান ঘটিয়ে আবার কালেক্টর পদ চালু করা হয়। কালেক্টরদের হাতে জেলা প্রশাসনের যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়। ত্রুটি দেখো। হেস্টিংস প্রবর্তিত 5 সালা বন্দোবস্তের বেশ কয়েকটি ত্রুটি বিচিত্র লক্ষ্য করা যায়। ইজারাদারদের উৎপীড়ন। বিভিন্ন অসৎ ইজারাদার নির্ধারিত রাজস্বের চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায়ের জন্য প্রজাদের উপর উৎপীড়ন চালাতো। 2 নতুন জমিদারদের উত্থান। নিলামের মাধ্যমে জমি ইজারা দেওয়ার ফলে আগেকার ভূ জমিদার তাদের জমিদারি হারান। তাদের জায়গায় এক শ্রেণীর নতুন ভূইপট জমিদার বা ইজারাদারের উত্থান ঘটে। অনিশ্চিত হয়। এইসব নতুন ইজারাদার বহু ক্ষেত্রে কোম্পানিকে ঠিকমতো রাজস্ব প্রদান করতো না, ফলে কোম্পানির আয় অনিশ্চিত হয়ে পড়ে। 4 কৃষির উন্নয়নের গতিহীনতা। জমিতে স্থায়ীভাবে সত্ত্ব না পায় ইজারাদাররা জমি ও কৃষকের উন্নতির দিকে বিশেষ নজর দিত না, ফলে কৃষির উন্নতি ব্যাহত হতে থাকে। 1 সালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত 5 সালা বন্দোবস্তের বিভিন্ন ত্রুটি বিচিত্র ধরা পড়লে তিনি 1777 খ্রিস্টাব্দে 5 সালা বন্দোবস্ত বাতিল করে নতুন কোন বন্দোবস্তের কথা ভাবতে থাকেন। বন্দোবস্ত প্রবর্তন। এরপর তিনি প্রতি বছর জমি বন্দোবস্ত দেওয়ার প্রথা চালু করেন। 1777 খ্রিস্টাব্দের পরিবর্তিত এই প্রথা 1 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্ত 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু থাকে। 1 সালা বন্দোবস্ত অনুসারে প্রতি বছর পূর্ণ জমিদারকে জমি বন্দোবস্ত দেওয়ার নিয়ম চালু করা হয়। এই বন্দোবস্তে বিগত 3 বছরের রাজস্বের গড় অনুসারে রাজস্বের পরিমাণ নির্ধারণ করা হবে ঠিক হয়। জমিদার রাজস্ব বাকি থাকলে তার জমিদারের একাংশ বিক্রি করে সরকার রাজস্ব পরিশোধের নিয়ম চালু হয়। ত্রুটি। 1 সালা বন্দোবস্তের নানান ত্রুটি বিচ্ছু ধরা পড়ে। 1 সালা বন্দোবস্তের রাজস্ব হার অত্যন্ত বেশি ছিল, ফলে কৃষকরা খুবই শোষিত হতো। 2 জমিদারের মাত্র 1 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার ফলে তারা সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারতেন না। জমিদাররা নিজেদের আয় বৃদ্ধিতে খুব বেশি নজর দিলেও আইন শৃঙ্খলা রক্ষার কাজে অবহেলা দেখাতেন। এবার দেখো হেস্টিংসের ভূমি রাজস্ব ব্যবস্থার ফলাফল। ওয়ারেন হেস্টিংস রাজস্ব ব্যবস্থায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সমস্যা সমাধানের পথ খুঁজেছিলেন, মাত্র তিনি তার কাজে তেমন সাফল্য আনতে পারেননি। ডক্টর তারাচাঁদ বলেন, ভারতের গ্রামীণ অর্থনৈতিক কাঠামোর উপর হেস্টিংস রাজস্ব সংস্কার প্রবল আঘাত হানে। কৃষকের দুর্দশা। হেস্টিংস রাজস্ব ব্যবস্থার ফলে রাজস্ব সংক্রান্ত জটিলতা যথেষ্ট বৃদ্ধি পায়। রাজস্ব আদায়ের জন্য দরিদ্র কৃষকের উপর তীব্র অত্যাচারের ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। 2 কৃষির অগ্রগতিতে বাধা। জমিদারদের মালিকানা অনিশ্চিত হয়, তারা জমির উন্নতির দিকে নজর দেননি, ফলে কৃষির অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। পুরনো জমিদারদের বিপর্যয়। ফিলিপ ফ্রান্সিস বলেন, হেস্টিংস রাজস্ব নীতির ফলে বাংলায় প্রাচীন জমিদার বংশগুলি অধিকাংশই বিপর্যস্ত হয়ে পড়ে এবং সরকার মেধাহী নিম্ন শ্রেণীর মানুষদের রাজস্ব আদায়ের কাজে নিয়োগ করার বাধ্য হয়। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন, বাৎসরিক ভূমি বন্দোবস্ত, নিয়মিত রাজস্ব বৃদ্ধি, রাজস্ব আদায়ের কঠোরতা প্রবৃত্তির ফলে বাংলায় প্রায় সব প্রাচীন ও বড় জমিদার পরিবারগুলি বিপর্যয়ের সম্মুখীন হয়।
এবার দেখো কর্নওয়ালিসের শাসনকাল। ওয়ারেন হেস্টিং প্রবর্তিত 5 সালা বন্দোবস্ত 1772 খ্রিস্টাব্দে 1 সালা বন্দোবস্ত 1777 খ্রিস্টাব্দে যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। 5 সালা ও 1 সালা বন্দোবস্ত ত্রুটিগুলো দূর করার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনে জমিদারদের সঙ্গে স্থায়ী ভূমি বন্দোবস্তের কথা বলা হয়। ইংল্যান্ডের পরিচালক সভা ভারতে স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস বর্ডারে ভারতে এসে 1786 খ্রিস্টাব্দে এদেশে ভূমি ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত অনুসন্ধান আলোচনা করেন। শোর গ্রান্ট বিতর্ক। কর্নওয়ালিস ভারতের জমির বন্দোবস্ত নিয়ে আলোচনা শুরু করলে এই বন্দোবস্ত সম্পর্কে পরস্পর বিরোধী অভিমতের সৃষ্টি হয়। শোরের অভিমত। রাজস্ব বিভাগের প্রধান স্যার জন শোর বলেন যে মোগল আমলে জমিদাররাই ছিল জমির মালিক, তাই জমিদারদের সঙ্গে সরকারের জমি বন্দোবস্ত করা উচিত। জমি জরিপ না করে বা প্রকৃত রাজস্বের পরিমাণ স্থির না করে তাৎক্ষণিকভাবে জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করা ঠিক হবে না, কারণ এতে কোম্পানির লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনায় বেশি থাকবে। জমিদারদের সঙ্গে স্থায়ী বন্দোবস্তের পরিবর্তে কোম্পানির দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করা উচিত। গ্রান্টের অভিমত। কোম্পানির দলিল বিভাগের প্রধান জেমস গ্রান্ট শোরের মতের তীব্র বিরোধিতা করে বলেন যে মোগল আমলে জমির প্রকৃত মালিক ছিল সরকার, জমিদার ছিলেন রাজস্ব সংগ্রাহক মাত্র, তাই সরকারের উচিত সরাসরি কৃষকদের সঙ্গে জমির বন্দোবস্ত করা। এই কারণে গ্রান্ট জমিদারদের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের বিরোধিতা করেন। তিনি 1765 খ্রিস্টাব্দে অর্জিত হারে রাজস্ব ধার্য করার পক্ষে অভিমত ব্যক্ত করেন। 10 সালা বন্দোবস্ত। কর্নওয়ালিস ছিলেন ইংল্যান্ডের বড় জমিদার। জন শোরের কিছু অভিমত তাকে আকৃষ্ট করে। তিনি জমিদারদের হাতে জমির মালিকানা দেবার পক্ষপাতী ছিলেন। জমির বন্দোবস্ত বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর তিনি 1789 খ্রিস্টাব্দে 10 ফেব্রুয়ারি বাংলা ও বিহারের এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা ইতিহাসে 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। 10 সালা বন্দোবস্ত প্রবর্তনের সঙ্গে সঙ্গে কর্নওয়ালিস ঘোষণা করেন যে বিলাতের পরিচালক সভা কোর্ট অফ ডাইরেক্টরস অনুমোদন পাওয়া গেলে 10 বছরের মেয়াদী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হবে। চিরস্থায়ী বন্দোবস্ত। বিলাতের পরিচালক সভার অনুমোদন লাভের পর কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তকে 1793 খ্রিস্টাব্দে 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত পরিণত করেন। বাংলা, বিহার, উড়িষ্যা এই ব্যবস্থা চালু হয়। পরবর্তীকালে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোন কোন অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থা অনুসারে স্থির হয় যে জমিদার তালুকদাররা বংশানুক্রমে জমি ভোগ দখল করতে পারবেন, জমির ইচ্ছা মতো জমি দান বিক্রি ও বন্ধক রাখতে পারবেন। নির্ধারিত ভূমি রাজস্ব 90% সরকার ও 10% জমিদার পাবেন। সূর্যাস্ত আইন অনুসারে জমিদার নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে সরকারকে প্রাপ্ত রাজস্ব পরিশোধ করবে এবং তাতে ব্যর্থ হলে জমিদারের সমগ্র জমিদারি তার অংশ বিক্রি করে রাজস্ব মেটাতে হবে, অন্যথায় জমিদারি বাজেয়াপ্ত হবে। খরা, বন্যা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় রাজস্ব মুকুব হবে না। ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। এক হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম উদ্দেশ্য দেখো। কোম্পানির কর্মচারী ঐতিহাসিক আলেকজান্ডার ডাও প্রথম 1772 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন। এরপর হেনরি পাকুলো, ড্রাক্সিস, টমাস ল প্রমুখ কর্মচারী চিরস্থায়ী বন্দোবস্তের পক্ষে যুক্তি দেখান, কিন্তু তখন তা কার্যকর হয়নি। পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের প্রধান উদ্দেশ্য হল আয়ের নিশ্চয়তা। কোম্পানির আশা করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক রাজস্ব পাবে, এর ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। 2. সমর্থক গোষ্ঠীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারত ইংরেজদের অনুগ্রহপুষ্ট একটি নতুন অভিজাত শ্রেণীর উদ্ভাবন করবে, যারা তাদের সমাধান সমর্থক হিসেবে কাজ করবে। দেশের সমৃদ্ধি। কর্নওয়ালিস আশা করেছিলেন যে জমিদাররা জমিতে স্থায়ী অধিকার পেলে কৃষির উন্নতির প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবেন, এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং তাতে পরোক্ষ কোম্পানি লাভ হবে। ফলাফল, বাংলার ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল যুগান্তকারী ঘটনা। এই ব্যবস্থা বাংলা, বিহার, উড়িষ্যার ভূমি ও সমাজ উভয় ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসে। অবশ্য এই বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিক অর্থনীতির মধ্যে যথেষ্ট বিতর্ক রয়েছে। কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করেন, আবার কেউ কেউ এর কুফলগুলির দিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফলগুলি দেখো। সুফল, মার্কসম্যানের মতে এটি বা চিরস্থায়ী বন্দোবস্তের একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ এবং বিচক্ষণ পদক্ষেপ। সুনির্দিষ্ট হয়, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থা যথেষ্ট উন্নতি হয় এবং সরকারের প্রাপ্ত রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়, এর ফলে সরকারের বার্ষিক বাজেটের অনেক সুবিধা হয়। 2. উৎখাতের আশঙ্কার অবসান। রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হয়, কৃষকদের সুবিধা হয়, তাদের ইজারাদারদের শোষণ ও ঘন ঘন জমি থেকে উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। কৃষির উন্নতি। জমির উপর জমিদারদের সত্ত্ব অধিকার সুনিশ্চিত হয়, তারা জমি ও কৃষির উন্নতিতে যত্নবান হন। 4. অনুগত জমিদার শ্রেণীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে সরকার অনুগত একটি জমিদার শ্রেণীর উদ্ভব করে। তাদের সমর্থনে ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি আরো সুদৃঢ় হয়। স্পিন মনে করেন যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে একটা বিপ্লব ঘটান। বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্ত বলেন যে 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতের ব্রিটিশ জাতির দ্রুত পদক্ষেপের মধ্যে সর্বাপেক্ষা প্রাজ্ঞ সফল পদক্ষেপ।
কুফল দেখো, ঐতিহাসিক হোমস চিরস্থায়ী বন্দোবস্তের দুঃখজনক ভুল বলে অভিযোগ করেছেন। এডওয়ার্ড থর্নটন বলেন যে চরম অজ্ঞতা থেকে চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে চিরস্থায়ী বন্দোবস্তের সুফল অপেক্ষা কুফলে বেশি ছিল। বিভিন্ন ঐতিহাসিক এই বন্দোবস্তের বিভিন্ন কুফলগুলি উল্লেখ করেন, যেমন কৃষকদের উচ্ছেদ। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে স্থায়ী জমির মালিকানা দেওয়া হলো জমিতে কৃষকদের কোনো অধিকার ছিল না, ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষি রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষির জিনিসপত্র নিলাম করত। এই জন্য পার্সিভাল স্প্যাম বলেছেন যে চিরস্থায়ী বন্দোবস্তের কৃষকরা জমিদারের ভাড়াটে মজুরে পরিণত হয়। 2 জমির উন্নতি ব্যাহত। চিরস্থায়ী বন্দোবস্তের জমি ও কৃষির উন্নতি সম্ভব হয়েছিল বলে কেউ কেউ মনে করলো। অনেকে মনে করেন যে ব্যবস্থা যারা চাষির জমির মালিকানা না পায় তারা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করতো না। জমিদারকে জমির উর্বরতা বৃদ্ধি, কৃষির প্রসার, সেচের প্রসার, পতিত জমি উদ্ধার প্রভৃতির জন্য অর্থ ব্যয় না করে নিজেদের বিলাস ব্যাসনে এই অর্থ ব্যয় করত। 3 সরকারের লোকসান। জমিদাররা সরকারকে যে পরিমাণ রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দেয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ রাজস্ব তারা চাষিদের কাছ থেকে আদায় করত। সরকার রাজস্ব নির্ধারণ সুনির্দিষ্ট হওয়ার ফলে ভবিষ্যতে রাজস্ব থেকে সরকারের আয় বৃদ্ধির সম্ভাবনা বন্ধ হয়ে যায়। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি, কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, প্রতি জমি উদ্ধার প্রভৃতি থেকে জমিদারদের আয় বহুগুণ বাড়লো। এই বাড়তি আয়ের কোনো অংশ সরকার পেত না। কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে 1793 খ্রিস্টাব্দে জমিদাররা সরকারকে 35 লক্ষ পাউন্ড রাজস্ব আদায়ের প্রতিশ্রুতি দেন, কিন্তু ওই বছর জমিদাররা কৃষকদের কাছ থেকে রাজস্ব বাবদ আদায় করেন 1,35,00,000 পাউন্ড। 19 শতকে প্রথম থেকে রামমোহন রায়, লালবিহারী দে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশ চন্দ্র দত্ত প্রমুখ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে রাজনৈতিক দুর্দশার কথা সবার সামনে তুলে ধরেন। পুরনো জমিদারদের উচ্ছেদ। এই ব্যবস্থায় সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা না দিতে পারায় বহু পুরনো জমিদার তাদের জমিদারি হারান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে প্রথম 20 বছরের মধ্যে বাংলা প্রায় অর্ধেক প্রাচীন জমিদার পরিবার তাদের জমিদারি হারান। নতুন জমিদার উত্থান। পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারালে শহরের ধনী বণিকের নিলামে এই জমিদারগুলি কিনে নেন। এইসব ভূইপর নতুন জমিদার শহরে বসে তাদের নায়েব গোমস্তাদের দিয়ে জমিদারি চালাতেন। তাদের গ্রামের কৃষক বা জমির সঙ্গে কোনো সম্পর্ক বা প্রজা কল্যাণ কোনো ইচ্ছা ছিল না। প্রজাদের শোষণ করে প্রচুর অর্থ উপার্জন ছিল তাদের মূল লক্ষ্য। কৃষি, শিল্প, বাণিজ্যের ক্ষতি। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দ্রুত বেশি অর্থ উপার্জনের আশায় বহু শহরের মানুষ কি ব্যবসা বাণিজ্য ছেড়ে জমিদারি ক্রয়ের দিকে ঝুঁকে পড়ে। কুড়ি শিল্পের কাজে লোকের আগ্রহ কমে যায়। বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর হয়ে পড়ে। এভাবে কৃষি, শিল্প, বাণিজ্য সবকিছু ক্ষতিগ্রস্ত হয়। বাংলা কৃষকদের দুরবস্থা রমেশ চন্দ্র দত্ত তার বাংলার কৃষক গ্রন্থে চিরস্থায়ী বন্দোবস্তকে দায়ী করেছেন। মধ্য সত্য ভোগীলভীর শ্রেণীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে পত্তনি প্রথা মাধ্যমে বিভিন্ন মধ্য সত্য ভোগী শ্রেণীর উদ্ভব করে। জমিদার ও চাষির মাঝখানে পত্তনিদার, পত্তনিদার প্রভৃতি স্তরের মধ্যবর্তী শ্রেণীর উত্থান ও সীমাহীন আর্থিক শোষণ চাষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ব্যাডেন পাওয়েল বলেছেন যে কর্নওয়ালিস পর্বতের চিরস্থায়ী বন্দোবস্ত অনেক প্রত্যাশাকে ধ্বংস করে, এমন কিছু প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল যা চিন্তার বাইরে ছিল। মূল্যায়ন দেখো। ডক্টর রত্নলেখা রায় মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা বাংলার গ্রাম সমাজে নতুন কোনো পরিবর্তন আসেনি, শুধু চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা ভূমি রাজস্ব ব্যবস্থায় গোলযোগগুলি দূর করা হয়েছিল মাত্র। কিন্তু ডক্টর তারাচাঁদ মনে করেন যে চিরস্থায়ী বন্দোবস্তের ভারতের সামাজিক সংগঠন ও গ্রামীণ অর্থনীতিতে মৌলিক পরিবর্তন ঘটে। ভারতের চিরাচরিত গ্রামীণ সংগঠন ধ্বংস হয়, সম্পত্তি সংক্রান্ত বিবাদের সম্পর্কের পরিবর্তন ঘটে, নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব ঘটে এবং গ্রামাঞ্চলের সামাজিক বিপ্লব ঘটে। চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে একদিকে নব্য জমিদার, মহাজন, ব্যবসায়ী ও নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে, অন্যদিকে গ্রামীণ কৃষক ও কারিগররা ভূমিহীন মজুরে পরিণত হয়। এভাবে গ্রাম সমাজের বিভিন্ন শ্রেণীর ঐতিহ্যগত সম্পর্কের কাছে পরিবর্তন করে যায়। জমিদারদের অত্যাচারে প্রজাদের অবস্থা সঙ্গীন হয়ে উঠলে সরকার প্রজাদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1859 এবং 1885 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন পাশ করে। এবার দেখো রাওতারি ব্যবস্থা। ভারতের দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চল বাদে দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরোর উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে রাওতারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত প্রবর্তিত হয়। টমাস মনরোকে এই ব্যবস্থার জনক বলা হয়। তার রাওতারি ব্যবস্থার জনককে টমাস মনরো। বৈশিষ্ট্য: রাওতারি ব্যবস্থায় রাওতকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে 30 থেকে 40 বছর দীর্ঘমেয়াদী শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হতো। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল মধ্য সত্ত্বভোগীর অনুপস্থিতি। রাওতারি ব্যবস্থা রাজস্ব আদায়ের বিষয়ে কৃষকের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এটা হচ্ছে কৃষক ও সরকারের মাঝখানে কোনো জমিদার বা মধ্য সত্ত্বভোগী ছিল না। কৃষকরা সরাসরি সরকারকে রাজস্ব দিত। জমির শ্রেণীভাগ: এই ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমির বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। জমির মালিকানা: এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির কোনো মালিকানা সত্ত্ব ছিল না, কৃষক শুধু জমি ভোগ করতে পারত। জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে। রাজস্বের হার: রাওতারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল, যা সাধারণত 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। কুফল: রাওতারি বন্দোবস্তে বিভিন্ন কুফল লক্ষ্য করা যায়। সরকারি কর্মচারীদের অত্যাচার:
জমিদার প্রথার অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার উদ্দেশ্যে রাওতারি ব্যবস্থা চালু করা হয়, কিন্তু কালক্রমে কৃষকরা জমিদারের পরিবর্তে সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকার হয়। তারা রাওতদের অস্থাবর সম্পত্তি ক্রয় করে কৃষককে জমি থেকে উচ্ছেদ করতে পারত। ঐতিহাসিক তারাচাঁদের মতে রাওতারি ব্যবস্থা প্রজারা বহু জমিদারের পরিবর্তে বিরাট জমিদার বা সরকারের নিয়ন্ত্রণে আসে। রাজস্বের বিপুল হার, এই ব্যবস্থায় রাজস্বের হার অত্যন্ত বেশি ছিল। উৎপন্ন ফসলের শতকরা 45 থেকে 50% রাজস্ব হিসেবে আদায় করা হতো। এই বিপুল পরিমাণ রাজস্ব পরিষদের সামর্থ্য কৃষকদের ছিল না। তিনি কৃষকদের উচ্ছেদ, চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ী রাজস্বের হার রাওতারি ব্যবস্থায় ধার্য করা হয়নি। সরকার ইচ্ছা করলে 20 বা 30 বছর পর পর রাজস্বের হার বৃদ্ধি করতে পারত। কৃষক এই বাড়তি রাজস্ব না দিলে তাকে জমি থেকে উৎখাত করা হতো। এক কথায় এই ব্যবস্থায় কৃষকরা ভাড়াটিয়ায় পরিণত হয়। সরকার এই প্রকাশ্যে ঘোষণা করে যে সরকার রাজস্ব হিসাবে যা আদায় করে তা খাজনা নয়, ভাড়া, রেন্ট মাত্র, ট্যাক্স নয়, আর কি রেন্ট, ভাড়া। প্রাকৃতিক বিপর্যয়ের উদ্দেশ্য খরা, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ফসলহানি ঘটল, রাজস্ব প্রদানের হাতে কৃষকদের অব্যাহতি পেত না। তাছাড়া কোম্পানির রাজ্যের রূপর মুদ্রা রাজস্ব প্রদান নির্দেশ দেয়, ফলে সরকারি রাজস্ব মেটাতে গিয়ে কৃষকদের মহাজনের কাছে উচ্চ সুদের ঋণ নিতে বাধ্য হয়। ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্ত বলেছেন যে এই ব্যবস্থায় শোষণের তীব্রতা অনেক বেশি ছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তে অধিকতর ক্ষতিকর ছিল। জমির অস্থায়ী বন্দোবস্তে ছিল জনসাধারণের দারিদ্র্য ও দুর্ভিক্ষের প্রধান কারণ। এরপরে মহলওয়ারি বা বন্দোবস্ত দেখো। ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত চালু করে। এই ব্যবস্থার প্রবর্তনে এলফিনস্টোন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উইলিয়াম বেন্টিং এই ব্যবস্থা সমর্থন করেন। রবার্ট বার্ড, জেমস টমসনের 1833 থেকে 53 খ্রিস্টাব্দে এই বন্দোবস্তের চূড়ান্ত রূপ নেয়। বৈশিষ্ট্য, মহলওয়ারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল জমির ইজারা। মহলওয়ারি ব্যবস্থা ছিল জমিদারি ব্যবস্থা অনুরূপ। এই ব্যবস্থায় কয়েকটি গ্রামে নিয়ে একটি মহল বা তালুক তৈরি করা হতো এবং 20 থেকে 30 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হতো। ইজারাদার, সরকারকে রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে এই মহলের ইজারা দেওয়া হতো। ইজারা প্রাপক বা গ্রামের প্রধান রাজস্ব আদায় করে সরকারকে জমা দিত। রাজস্বের হার, এই ব্যবস্থায় জমির উৎপাদন অনুসারে রাজস্ব হার নির্ধারিত হতো। সরকার গ্রামের উপর রাজস্ব ধার্য করত, গ্রামবাসীদের তা ভাগাভাগি করে গ্রাম প্রধানের হাতে তুলে দিতে হতো। কিছুদিন পর পর রাজস্বের হার পুনর্নির্ধারণ করা হতো। এই ব্যবস্থায় আদায় করা রাজস্বের 80% সরকার এবং 20% ইজারাদারদের প্রাপ্য ছিল। মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি, এই ব্যবস্থা কৃষক ও সরকারের মাঝখানে ইজারাদার বা গ্রাম প্রধান ছাড়া অন্য কোনো মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব ছিল না। কুফল, মহলওয়ারি ব্যবস্থায় কিছু কিছু ত্রুটি ছিল। এক, উৎখাতের বিপদ। এই ব্যবস্থায় সরকার ছিল প্রকৃত জমির মালিক। জমিতে কৃষকের মালিকরা স্বীকৃত না হয় তারা সর্বদা উৎখাত হওয়ার আশঙ্কায় ভুগত। সরকারি কর্মীদের শোষণ, এই ব্যবস্থায় কৃষকের জমিদারের পরিবর্তে সরকারের অধীনে বসা এবং প্রত্যেকভাবে সরকারি কর্মচারী গ্রাম প্রধানদের শোষণ অত্যাচারের শিকার হয়। রাজস্বের উচ্চ হার, কৃষকের রাজস্বের কঠোর প্রতিনিয়ত বাড়তে থাকার ফলে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। অত্যাধিক কঠোরতা, এই ব্যবস্থায় সরকার অত্যাধিক কঠোর অবস্থান নিলে কৃষকদের জমি হারায়। একটি পরিসংখ্যান থেকে জানা যায় 1839 থেকে 1884 খ্রিস্টাব্দের মধ্যে 95,000 জমির মালিকানা হস্তান্তরিত হয়। রমেশ চন্দ্র দত্ত বলেন যে মহলওয়ারি ব্যবস্থায় ধন সঞ্চয় অথবা মানুষের আর্থিক উন্নয়ন সম্ভব ছিল না। অতিরিক্ত কঠোরতার ফলে এই ব্যবস্থা ভেঙে পড়ে। এরপরে ভাইয়াচারি বন্দোবস্ত দেখো। উপরত বিভিন্ন ভূমি ব্যবস্থা ছাড়াও ব্রিটিশ সরকার 19 শতকে ভাইয়াচারি ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থা বিশেষ উল্লেখযোগ্য কিছু ছিল না। পাঞ্জাবে এই ব্যবস্থা চালু করা হয়। ভাইয়াচারি ব্যবস্থা কোথায় চালু হয়? পাঞ্জাবে। এই ব্যবস্থা অনুসারে রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রামেরই একজন ব্যক্তির হাতে প্রদান করা হতো এবং গ্রামের প্রত্যেক চাষির উপর পৃথক পৃথক করে রাজস্ব ধার্য করা হতো। এই ব্যবস্থাকে কয়েক বছর পর পর রাজস্বের পরিমাণ বাড়ানো হতো। এরপর দেখো ভারতের সমাজে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার প্রভাবটা কি ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। এরপর বাংলা থেকে শুরু করে ক্রমে ভারতের বিস্তীর্ণ অংশে ব্রিটিশ প্রবর্তক ভূমি রাজস্ব ব্যবস্থা চালু হয়। ভারতীয় সমাজ ও জনজীবনে এই রাজস্ব ব্যবস্থার গভীর প্রভাব লক্ষ্য করা যায়। এক, জমিদারের ক্ষমতা বৃদ্ধি। মোগল আমলে জমিদার শ্রেণী শুধু রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করতেন, কিন্তু ব্রিটিশ আমলের চিরস্থায়ী বন্দোবস্ত দ্বারা ভূস্বামী বা জমির মালিকে পরিণত হন। জমি হস্তান্তরযোগ্য হয়ে ব্যক্তিগত সম্পদে পরিণত হয় এবং জমিদার জমি বিক্রয় বা দান বা বন্ধক রাখার অধিকার লাভ করেন। 2, কৃষকের অধিকার বিলুপ্তি। ব্রিটিশ রাজস্ব ব্যবস্থায় কৃষক জমিতে তার সত্ত্ব অধিকার হারিয়ে এক প্রকার ভাড়াটিয়া প্রজায় পরিণত হয়। তারা ছিল চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারের প্রজা ও রাতারি বন্দোবস্তের সরকারের প্রজা। জমিদার ও সরকারি কর্মচারীরা রাজস্ব আদায়ের জন্য প্রজাদের উপর তীব্র অত্যাচার চালাতেন এবং ইচ্ছা করলে যে কোনো প্রজাকে জমি থেকে উৎখাত করতে পারতেন। রাতারি ব্যবস্থায় কৃষকের হাতে জমির কোনো মালিকানা সত্ত্ব ছিল না, শুধুমাত্র কৃষক জমি ভোগ করতে পারত। 3, উচ্চ রাজস্বের উচ্চ হার। ব্রিটিশ রাজস্ব ব্যবস্থায় ভূমি রাজস্বের হার ছিল খুবই উচ্চ। চিরস্থায়ী বন্দোবস্তে জমি প্রজার কাছ থেকে ইচ্ছা মতো রাজস্ব আদায় করতে পারতেন। রাজধানী ব্যবস্থায় রাজস্বের হার ছিল উৎপন্ন ফসলের 45 থেকে 50%। প্রাকৃতিক দুর্যোগ বা শস্যহানি হলেও রাজস্ব মুখগত না। এই বিপুল পরিমাণ রাজস্ব মেটাবের সামর্থ্য কৃষকদের প্রায় থাকতো না।
তাই বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষককে কখনো জমিদার, কখনো গ্রামের প্রধান বা কখনো সরকারি কর্মচারীদের শোষণ ও অত্যাচারের শিকার হতে হতো। মহাজনদের শোষণ। সরকার কৃষকদের উপর বিভিন্ন রাজস্বের বোঝা চাপিয়ে দেয়, নগদ অর্থের পরিশোধ করার নির্দেশ দেয়। দরিদ্র কৃষকরা সরকার রাজস্ব পরিশোধ করার উদ্দেশ্যে মহাজনের কাছ থেকে খুব উচ্চ হারে ঋণ নিতে বাধ্য হয়। ঋণের দায়ে কৃষকের স্থাবর অস্থাবর সম্পত্তি মহাজনের কাছে বাধা পড়ে থাকে। শেষ পর্যন্ত ঋণ পরিশোধে ব্যর্থতার দায়ে মহাজন কৃষকদের সর্বস্ব অধিকার করত এবং কৃষক এক প্রকার ভূমিদাসে পরিণত হতো। মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। রাজস্ব আদায়ের সুবিধার জন্য জমিদারের জমি ও বিভিন্ন স্তরে বন্টন করা হতো। এর ফলে জমিদার ও কৃষকদের মাঝখানে অন্তত 5-6 জন মধ্যস্বত্বভোগীর আবির্ভাব করে। জমি বা কৃষকের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। কৃষকদের উপর তীব্র অত্যাচার চালিয়ে যতটা বেশি সম্ভব রাজস্ব আদায় করাই ছিল তাদের প্রধান লক্ষ্য। ধনশালী এই শ্রেণী শহরের বিলাসবহুল জীবন কাটাত। এই সম্প্রদায়ের মধ্যবর্তী শ্রেণী হিসেবে পরিচিত হয়। সামাজিক বিপ্লব। ব্রিটিশ রাজস্ব ব্যবস্থায় ভারতের গ্রামীণ জীবনের বৈপ্লবিক পরিবর্তন ঘটে। ভারতের চিরাচরিত অর্থনৈতিক সম্পর্ক ভেঙে পড়ে এবং নতুন অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব করে। গ্রামীণ যৌথ পরিবার ও পঞ্চায়েত ব্যবস্থা ভাঙতে শুরু করে। ব্রিটিশ নীতির ফলে ভারতের কুটির শিল্প ধ্বংস হয় এবং জনসংখ্যা বৃদ্ধি করলে জমির উপর মানুষের চাপ বাড়ে। এভাবে মাথা পিছু জমির পরিমাণ কমে গেলে জমির উপর নির্ভর করে জীবিকা নির্ভর কঠিন হয়ে পড়ে। অন্যদিকে গ্রামীণ সমাজে নায়েব, গোমস্তা, মহাজন প্রভৃতির সংখ্যা ও আধিপত্য বৃদ্ধি পায়। এভাবে গ্রাম জীবনে এক সামাজিক বিপ্লব ঘটে যায়। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।